প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন .com এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 555তম পর্ব। এই পর্বে আমরা কথা বলবো যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা নিতে আসা, পিএইচডি করতে আসা পিএইচডি ছাত্র, এখানে ক্যান্সার আক্রান্ত হয়েছেন বাংলাদেশি মেধাবী ছাত্র জেহাদি মমতাজ। আমরা তার কথা জানবো। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বায়োলজি বিভাগে তিনি অধ্যয়ন করছেন, পিএইচডি করছেন। সেই ওরা এখন শেষ পর্যায়ে, কিন্তু তিনি হঠাৎ দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত হয়েছে এবং খুব অসুস্থ অবস্থায় তিনি এখন খুব যদিও পরিস্থিতি ছিল, এখন সেই অবস্থা থেকে ডাক্তারের তত্ত্বাবধানে, বিশেষ করে ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। জেহাদি মমতাজ তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করার পর সেখানে থেকে পড়াশোনা শেষে ভালো একটি জব করছিলেন। জবে থাকা অবস্থায় জব থেকে সেখান থেকেই ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পান। আসার পরেই তিনি আক্রান্ত হন এই ক্যান্সারে। আমরা তার কাছ থেকে জানবো তাকে বিভিন্ন এখানকার, বিশেষ করে ফ্লোরিডা যেখানে তিনি পড়াশোনা করছেন সেই ইউনিভার্সিটি, সেখানকারই বাংলাদেশি আমেরিকান কিছু মানুষ তার সহযোগিতা এগিয়ে আসছেন। এবং উল্লেখযোগ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা ইনকের সেক্রেটারি ওসমান চৌধুরী এবং সেখানকার সিদ্দিকুর রহমান সহ বেশ কজন মানুষ, বিদ্যমান মানুষ তার সাহিত্যে এগিয়ে এসেছেন। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার প্রায় $7,500 তারা সহযোগিতা দিতে সক্ষম হয়েছেন এই পর্যন্ত তার চিকিৎসায়। এবং ওসমান চৌধুরীর প্রচেষ্টায় তিনি আরো 3-4 জনকে সাথে নিয়ে GoFound.com করেছেন। সেখানেও প্রায় $30,000 সংগৃহীত হয়েছে। সে অর্থ তার চিকিৎসাতে প্রদান করা হয়েছে, চিকিৎসা চলছে। এবং আরো ডাক্তাররা তাকে যা বলেছেন যে তার যে ক্যান্সারটি যে পর্যায়ে রয়েছে, যে চিকিৎসা দরকার, সেখানে আরো প্রায় $80,000-এরও বেশি ডলারের প্রয়োজন। তো সেই বিষয় নিয়ে যারা সারা বিশ্বে আমাদের যারা দর্শকরা দেখছেন, এবং তার পড়াশোনা তো এই পর্যায়ে রয়েছে এবং তার অনেক অনেক সহযোগিতা দরকার। যারা দর্শকরা রয়েছেন তারা তার কাছ থেকে শুনুন তার কথা। জেহাদি ভাই, আমি যতদূর বলেছি, আমি আপনার সম্পর্কে আমি আসলে যতটুকু জেনেছি, আমি অল্প সময়ে আপনার সাথে আমার কথা হয়েছে, আমি বিস্তারিত আসলে জানি না। আমি যতদূর শুনেছি আমি সংক্ষেপে একটু বলেছি, আপনিই বলবেন আপনার কথা। আপনি যুক্তরাষ্ট্রে আসার আগে বাংলাদেশে, আমি যতদূর বলেছি, আপনি যা একটু ভালোভাবে বলেন বাংলাদেশে কি করছিলেন, পড়াশোনা করার পর কোন ডিপার্টমেন্টে কাজ করছিলেন, এখানে কিভাবে আসছেন, আসার পরে এই যে আক্রান্ত হওয়ার বিষয়টা আপনি যদি একটু কষ্ট করে বলেন। ধন্যবাদ। আসলে প্রায় অনেক কথাই আপনি বলে দিয়েছেন, তারপরেও কিছু জিনিস আসলে রয়ে যায়, সেগুলো আমি বলতেছি। আমি প্রথম এখানে আসার আগে আমি আমার অনার্স মাস্টার্স শেষ করছি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ওইখানে আমি ছিলাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। আমার অনার্স মাস্টার্স ছিল হচ্ছে 2003-4 সেশন থেকে শুরু, যেটা শেষ করতে করতে 2010-এর শেষে আসলে গিয়ে শেষ হয়। অনার্স শেষ করতে 2008-এ শেষ হয়েছিল, আর মাস্টার্স আরো 1.5 বছর পরে, মানে 2010-এর শেষে অনার্স মাস্টার্স 2000 শেষ হয়। তারপর আমি আইসিডির বিতে, যেটা মহাখালী কলেরা হসপিটাল নামে পরিচিত,
সেই জায়গায় একটা মানে ওখানে কলেরা হসপিটালের সাথেও এখানে কিছু মানে রিসার্চ ল্যাব আছে যেখানে আসলে গবেষণা হয়। হুম, ওইখানকার আমি দুইটা ল্যাবে আসলে আমি কাজ করেছি। প্রথম একটা ল্যাবে আমি 1 বছর ছিলাম, ওটা ছিল হচ্ছে এন্টারিক মাইক্রোবায়োলজি ল্যাব। তারপরে আমি ছিলাম হচ্ছে ভাইরোলজি ল্যাবে। ভাইরোলজি ল্যাবে আমি প্রায় 2.5 বছর ছিলাম, এবং ওইখান থেকেই 2014 সালে আমি পড়াশোনার জন্য আসলে মানে এখানে ইউএসএ তে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি সুযোগ পাই, এবং আমি সেই 2014 অগাস্টে 2014 অগাস্টে আমি ইউএসএ আসি। আমি বেসিক্যালি সরাসরি ফ্লোরিডাতে মানে মায়ামিতেই নামি, আমার হুম। ইউনিভার্সিটিটা মায়ামিতে। তো ওইখান থেকে আসলে আমার পিএইচডির মানে যাত্রা শুরু। উম, এখন হচ্ছে আমি তারপর পিএইচডি কোর্সটা বেশ লম্বা, মানে আমাদের ইউনিভার্সিটিতে এবং সব জায়গায়। হুম, তারপরে হচ্ছে আমি প্রথম 2 বছর কোর্স ওয়ার্ক শেষ করলাম। তারপর হচ্ছে তারপরে বাকি 2 বছর বা 3 বছর সময় লাগে হচ্ছে গবেষণা কাজ শেষ করতে। আমি তখন ওইটা করতেছিলাম, এবং সেই অবস্থায় 2018 ডিসেম্বরে আমি আমার ওই ক্যান্সার ডায়াগনোসিসটা ধরা পড়ে। হুম, আহ, এটা ওই এটার নাম হচ্ছে ডেজমোপ্লাস্টিক স্মল রাউন্ড সেল টিউমার। এটা হচ্ছে এক টাইপের সার্কোমা, মানে ডাক্তাররা সফট টিস্যু সার্কোমা বলে। হুম, এবং এই মানে এটা সরাসরি কোনো চিকিৎসা নেই। তো ডাক্তাররা ওই মানে এটার রিলেটেড আর যেসব সার্কোমা আছে, এটা অনেকটা ইরোইন সার্কোমার মতো। হুম, হুম, তো ডাক্তাররা মানে এখন বেশ কিছু মানে উন্নত গবেষণা চলতেছে। আর এছাড়াও মানে এটা খুবই রেয়ার টাইপের একটা ক্যান্সার, এবং মানে দেখা যায় যে প্রতি বছর খুব কম লোক বা অ্যারাউন্ড 50 জন মানুষের আসলে এই ক্যান্সারটা ধরা পড়ে। হুম, হুম, তো আমার 2018-তে যখন ধরা পড়ে, তারপর আমি প্রায় প্রথমে আমি ডায়াগনোসিস হওয়া হয় 2000, সরি মায়ামিতেই। আমি প্রথম মায়ামি ক্যান্সার ইনস্টিটিউট নামে একটা হসপিটাল আছে, সেখানে প্রথম 6 মাস ট্রিটমেন্ট নেই। ওই নিয়ে আসলে আমার ট্রিটমেন্ট শুরু। হুম, এবং সেখানে প্রথম কিছু কেমোথেরাপি ট্রাই করা হয়, তারপর একটা কেমোথেরাপি যেটা তখন কাজ করতেছিল। সো তখন একটা কেমোথেরাপি সিলেক্ট করে ওইটার প্রায় 6টা ডোজ দেওয়া হয়, এবং তারপরে আরেকটা কেমোথেরাপির 8টা ডোজ দেওয়া হয়। হুম, আচ্ছা, প্রথম 1 বছর আমার এই মানে জাস্ট কেমোথেরাপি চলার পরে যখন টিউমারগুলো খানিকটা শ্রিঙ্ক করে, তারপর হচ্ছে যে আমি মানে নেক্সট অপশনটা থাকে হচ্ছে সার্জারি। হুম, এবং সার্জারি সহ এই নেক্সট স্টেপটার জন্য আমি আসলে নিউ ইয়র্কের মেমোরিয়াল মেমোরিয়াল স্লোন ক্যাটারিং, যেটা আসলে খুবই ফেমাস হুম, মানে ক্যান্সার চিকিৎসার জন্য, আমি এখানে আসি চিকিৎসা নিতে। এখনো আমি এসেছি হচ্ছে 2020-এর শুরুতে, মানে হুম, জানুয়ারিতে। জি, আমি ফেব্রুয়ারি থেকে এখানে আসি। এখন পর্যন্ত হচ্ছে আমার আহ, 3টা মেজর সার্জারি সহ কেমোথেরাপি প্রায় 6টা বা 7টা কেমোথেরাপি ডোজ, আর 3টা মেজর সার্জারি হচ্ছে। এরপর মানে এখন আমি মোটামুটি আগের থেকে সুস্থ। এখন আমার বেশ কিছু মানে ট্রিটমেন্টের পার্ট রয়ে গেছে, যেমন আপাতত আমি যদিও অবজারভেশনে আছি, বাট আমার রেডিয়েশন থেরাপিটা রয়ে গেছে পুরোটাই। তো এখন মানে ওইটা সামনে হওয়ার কথা ডাক্তাররা প্ল্যান করতেছে। তো এখন জি বলেন। ওভারঅল মানে গল্পটা আসলে এরকমই। তো এখন কি অবস্থা আপনার, যে এখন চলাফেরা খাওয়া দাওয়া ইত্যাদি বিষয়টা যদি বলেন।
না, অবশ্যই। এখন আসলে আমি আমি মানে নর্মাল একটা মানুষের সাথে তুলনা করলে তো আসলে আমার হবে না, কারণ নিঃসন্দেহে আমি ওদের থেকে দুর্বল, এবং আমি একটা নর্মাল মানুষের মতো মুখ চলাফেরা করতেও পারি না। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা তো প্রতিবার কিমোথেরাপি দেওয়ার সময় মানে এটা চেঞ্জ হয়। তো মানে আমার হিসাব অনুযায়ী আমি এখন প্রথম থেকে বেশ ভালো আছি, কিন্তু তারপরেও এখন মানে নিজে নিজে চলাফেরা করতে পারি মোস্ট অফ দ্য টাইম। যখন কিমোথেরাপির সময় চলে তখন আসলে শরীরের উপর মানে কেমোথেরাপির এফেক্টের কারণে মানে হয়তো আমার চলাফেরা করতে একটু সমস্যা হয়। বা তখন আমার একটা ওই আহ, মানে একটা লাঠি ওই স্ক্র্যাচ দিয়েছেন ও ডাক্তাররা, জাস্ট ওইটার হেল্প নেই মাঝে মধ্যে। আর এছাড়া আসলে আমি মানে আস্তে আস্তে চলাফেরা করতে পারি, মানে হাঁটতে, মানে আমি হয়তো সাধারণ মানুষের মতো দৌড়াইতে পারবো না, আমি হাঁটতে পারি। আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপারগুলোতে আসলে কোনো রেস্ট্রিকশন ডাক্তার আসলে দেয় নাই যে কি খাওয়া যাবে বা কি খাওয়া যাবে না, বাট নিঃসন্দেহে আমার খাওয়ার পরিমাণ অনেক কমে গেছে। হুম। এটা মানে এটা ড্রাগের এফেক্ট হইতে পারে, বাট হিসাব মানে চলতেছে আর কি। এখানে যখন আপনি আসেন, পড়াশোনার পাশাপাশি কাজের তো নিশ্চয়ই একটু সুযোগ ছিল। আচ্ছা, সেই এখানে হ্যাঁ, এই বিষয়টা যদি একটু বলেন, এখন কাজের বা পড়াশোনার খরচ, আপনার যে চিকিৎসার খরচ, এই বিষয়গুলো যদি আমাদের একটু জানান। না না, অবশ্যই। তো এখানে কাজের সুবিধা বলতে হচ্ছে যখন একটা স্টুডেন্ট এখানে আসে তখন ইউনিভার্সিটি থেকে তাকে একটা মানে কাজের ব্যবস্থার অপশন থাকে। অপশনটা এরকম, সেটা হচ্ছে যে সপ্তাহে 20 ঘন্টা বা হাফ টাইম যেটা বলে, সপ্তাহে 20 ঘন্টার জন্য। হুম, তো এখন আপনি মানে ওই সময়টা কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে, হচ্ছে ওই সময়টাতে আপনাকে ইউনিভার্সিটি ক্যাম্প মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনি মানে বাইরে কোনো জায়গায় কাজ করতে পারবেন না, আপনার কাজ করতে হবে হচ্ছে ইউনিভার্সিটির ভেতরে। হুম, আমি আসার পরে বা আমার যখন আমার আসার জন্য যেই মানে লিস্টটা ছিল ইউনিভার্সিটির সাথে বা ডকুমেন্টেশনটা ছিল, সেটার মধ্যে আমার 20 আওয়ার সপ্তাহে 20 ঘন্টা কাজের পারমিশন ছিল। আমি টিএশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা আর এ শিপ যেটা বলে, আমি ওইগুলার মানে ওগুলার সাথে যুক্ত ছিলাম। এবং ওইটার জন্যই হচ্ছে আমাকে ওই একটা টিউশন ফি ওয়েভার করা হইতো, হুম, হুম। মানে ইউনিভার্সিটি টিউশন ফিটা দিয়ে দিত, আর হচ্ছে আর মানে জাস্ট হাত খরচের জন্য কিছু টাকা দিত আর কি। এগুলো হচ্ছে এগুলোর জন্য একটা মানে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে কাজে কাজ করতে হবে, মানে ইউনিভার্সিটির আন্ডারে আপনার কাজ মানে পাইতে হবে এবং করতে হবে। এখন স্যালারিটা কেমন দিতেন যখন আপনার এই যে কাজগুলো মানে করতেন? ইউনিভার্সিটির স্টাইপেন্ড হচ্ছে ওরা ইয়ারলি প্রায়, এটা ভ্যারি করে, মানে $17,000 মনে হয় ট্যাক্স ছাড়া, ওইটা হচ্ছে সরাসরি মানে স্টুডেন্টকে দেয় 1 বছরে। হুম, হুম। আর টিউশন ফিসটা যেটা হচ্ছে আমাদেরকে দেয় না, বাট কাগজে কলমে ডিপার্টমেন্টকে দিয়ে দেয়, ওইটা প্রায় অ্যারাউন্ড ওইটা প্রায় 23-24 হাজার ডলারের মতো। ওইটা আপনার কাজের থেকেই ওইটা ওই কাজের হিসাবে মানে হিসাব কাজ না করে করলে আপনাকে দিবে না, দিবে না, কিন্তু ওটা আপনি কাজটা কখনো করা হাতে লাগবে। পাবেন না। হুম, হুম। Right. তো আপনার দেশ থেকে কোনো টাকা আনার প্রয়োজন হতো কিনা? আহ, আমি প্রথমে আসার সময় কিছু টাকা আনছিলাম, জাস্ট প্রাইমারি সেটেল হওয়ার জন্য। হুম, আর প্রথম মাসের স্যালারিটা পাইতে একটু দেরি হয় ওই সব আনুষ্ঠানিকতা শেষ করতে করতে। হুম, হুম। তো ওই প্রথমে যা আনার 1 মাস চলার মতো যা আনছিলাম তাই, এরপর আসলে আমার আর লাগে নাই। ও, তারপরে যে যে বেতনটা পার্ট টাইম করে যে বেতনটা পেতেন সেটা দিয়ে আপনার থাকা খাওয়া পড়াশোনার খরচ সব হয়ে যেত, এরকম ও, বিষয়টা। হ্যাঁ, এটা দিয়ে হয়ে যেত যদি আর যেহেতু আমাদের মানে কোনো ইউনিভার্সিটির ডেজিগনেটেড রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ছিল না, হুম, হুম। তো আমাদেরকে আসলে মানে ইউনিভার্সিটির বাইরে বাসা ভাড়া করে থাকতে হইতো। আহ, আর মায়ামির খরচটা সিটি হিসাবে আসলে একটু বেশ বেশি, বাট তারপরেও ওভারঅল মানে আমাদের হয়তো অনেক টাকা থাকতো না, কিন্তু হয়ে যাইতো। সমান সমান মোটামুটি অসুবিধা হতো না। কিন্তু যখন আপনি আক্রান্ত হলেন, এই ক্যান্সার আক্রান্ত হলেন, তখন থেকে
যে আপনার এই ট্রিটমেন্টের বিষয়টা, আপনার পড়াশোনাটা কতদিন তো হয়তো আপনার পড়াশোনাটা শেষ হয়ে যেত, সেই বিষয়টা যদি একটু আমাদেরকে বলেন। আচ্ছা, আমি আক্রান্ত হই বা আমার ডায়াগনোসিসটা হয় হচ্ছে 2018 এর শেষে বা বলতে গেলে 2019 এর শুরুতে। হুম, সেই মুহূর্তে আমার 4 বছর শেষ হয়ে গিয়েছিল। এখানে ইউনিভার্সিটির হিসাবে 3টা মেজর স্টেপ আছে। আমি ফাইনাল স্টেপ বা ডিসার্টেশন জমা দেওয়া, এটা হচ্ছে ফাইনাল স্টেপ। এটাতে ছিলাম। এখন আমার আসলে ডিসার্টেশনটা জমা দিতে পারলেই শেষ হয়ে যাইতো। আহ, আমি এখন তো হচ্ছে ডায়াগনোসিস হওয়ার পরে প্রথম 6 মাস আমি হসপিটালাইজ ছিলাম। সো আমি না কাজে যেতে পারছি না, আমার মানে হচ্ছে নিজের রিসার্চ মানে কাজ যেটা সেটা হয়েছে। এবং সেই হিসাবে ইউনিভার্সিটি আমার অ্যাডমিশনটা কন্টিনিউ করছে। অসুস্থতার ওরা কারণে। আমার ওরা আমার অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওটা ইউনিভার্সিটি মানে আমার এটাও করতে হয় হচ্ছে সুপারভাইজারের থ্রুতে। হুম, হুম, আমার সুপারভাইজার আসলে বেশ ভালো মানুষ ছিলেন। তো ওনার আহ, সহযোগিতায় ডিপার্টমেন্ট ওইটা এগ্রি করছে যে আমার ওই টিউশন ফি আমার আর নিজের থেকে দেওয়া লাগে না, ওইটা ওরা ওয়েভ করতো। আর হচ্ছে যে মানে আমার আসলে মানে অ্যাডমিশনটা কন্টিনিউ আছে, এখন হুম, আমি হুম, আবার ব্যাক করে যদি কাজ শুরু করতে পারি তাহলে সব ঠিক হয়ে যাবে আর সব কি। ঠিক আছে। কিরকম সময় লাগতে পারে আপনার? 1 বছর খানিক লাগবে এরকম? 1 বছরে শেষ হয়ে যাওয়া শেষ হয়ে যাবে। উচিত, মানে থিসিস লেখা জমা দেওয়া এবং হুম, হুম। রিসার্চের বাকি অংশটুকু শেষ করতে 1 বছর লেগে যাবে। তো আক্রান্ত যখন হলেন ক্যান্সারের মতো একটা কঠিন রোগে, ব্যয়বহুল যে চিকিৎসা, ওই ট্রিটমেন্টের যে খরচের বিষয়টা, আমি যদি 2টা কথা বলছি, এটা যদি একটু বিস্তারিত বলেন আমাদেরকে। আচ্ছা, এখানে আপনি ইউএসএ তে মানে এটা জানবেন যে ইউএসএ তে সবারই একটা হেলথ ইন্স্যুরেন্স নামের একটা জিনিস করতে হয়। হুম, হুম, প্রায় স্টুডেন্ট হিসাবে আমরা ইউনিভার্সিটি থেকে একটা কমন হেলথ ইন্স্যুরেন্স পাইতাম, হুম, হুম, যেটা খুব বেশি ভালো না, আবার খুব বেশি খারাপও না। হুম, হুম, সেটা একটা পার্শিয়াল কস্ট মানে শেয়ার করে। আই মিন, আপনি যদি আমাকে বলতে চান স্পেসিফিক্যালি এরা ইয়ারলি আমার পকেট থেকে বা স্টুডেন্টের অ্যাকাউন্ট থেকে প্রায় 16,000 দিতে হয় হুম। ইফ যদি লাগে। আর এর পরের অংশটা হচ্ছে একটা পার্ট ওরা শেয়ার করে, এবং কোপে যেটা হচ্ছে আমার দিতে হয় সেটা সেটা আর কি হচ্ছে ডিপেন্ড করে প্রতিটা স্টেজে। হুম, আর এই মানে প্রথমে আমি যখন অসুস্থ হই নিঃসন্দেহে মানে এটা একটা বড় চ্যালেঞ্জিং ছিল যে মানে আমি প্রথম হসপিটালাইজড হওয়ার পরে যে 6 মাস এখানকার হসপিটালের কস্ট মানে আসলে অনেক, আপনি হুম, হুম, জানেন। তো যেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স অনেকখানি বেয়ার করছে। আর আমার মানে আমি প্রথম অসুস্থ হওয়ার পরে আমার বেশ কয়েকটা ফ্রেন্ড মায়ামির কিছু জুনিয়র সিনিয়র ছিলেন, তারা মিলে একটা গোফান্ডমি অ্যারেঞ্জ করে, যেহেতু হচ্ছে যে আমার আসলে তখন টাকা দরকার মানে ওই অসুস্থতার খরচ চালানোর জন্য। হুম, হুম, এই গোফান্ডমিটা মানে মানে একটা শুরু করেন, এবং এইটা দিয়ে বেশ কিছু টাকা উঠতে থাকে, এটা একটা কন্টিনিউয়াস। তারপরেও আহ, প্রথম একদম প্রথম খরচগুলো আসলে ওইটা দিয়েই চলে গেছে। প্রথম 3-4 মাস 6 মাসের খরচ আসলে ওই গোফান্ডমির টাকাটা দিয়েই কোপেটা মানে, আর ইন্স্যুরেন্স সহ অবশ্যই, মানে খালি কো পেমেন্টটা আমার নিজের থেকে দেওয়া লাগতো। হুম, হুম। সো এইটা আসলে হয়ে গেছে। আর কিছু মানে বেশ কিছু পেমেন্ট আসলে আমার এখনো বাকি আছে, যেগুলো হচ্ছে আমি পার্শিয়ালি মানে মান্থলি একটা পোর্শন হিসাবে দিয়ে যাই বা দেওয়ার চেষ্টা করি। আর কন্টিনিউয়াস যে মানে এখন যে যেমন ধরেন হচ্ছে যে এখন যে ট্রিটমেন্ট গুলো হচ্ছে এটার কস্টটা এখনো আমার কাছে বিল পাঠায় নাই। হুম, হুম। বিলটা হয়তো মানে হচ্ছে যে এখান থেকে মানে শেষ হয়ে যাওয়ার পরে বা শেষ এক্স্যাক্টলি শেষ না, মানে ওরা যখন ধরে যে আপাতত এই চ্যাপ্টারটা শেষ হুম, হুম। তখন ওরা পাঠায়, যেমন হচ্ছে সার্জারি শেষে পাঠায় দেয়। ও, আগাম বল না, কিন্তু আমাকে যে আপনাদের যে ফ্লোরিডা থেকে আপনাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনার যে সিনিয়র কর্মকর্তা আছে দিক ও ভাই হ্যাঁ, বলছিলেন যে এটা অবশ্যই। প্রায় আরো 80-র মতো লাগতে পারে, $80,000 মতো। এখানে আসলে
না, উনি ঠিকই বলেছেন। এখানে যেটা হয়েছে যে আহ, এখানে ট্রিটমেন্ট আসলে এক্সপেন্সিভ, রিয়েলি কস্টলি, এবং উনি যেটা বলছে সেটা আসলে ঠিক যে একটা বড় অ্যামাউন্টের টাকা, এটা প্রায় মানে $80,000 বা সামথিং। মানে এটা একটা আনুমানিক, মানে হ্যাঁ, এটা হ্যাঁ। এক্স্যাক্টলি আমরা তো আসলে জানি না, বাট তারপরে এটা মানে নর্মালি এরকম আমি মানে এটা জানা গেছে হচ্ছে অন্যান্য পেশেন্টদের কেমন খরচ পড়ে সেটা হিসাবে, যে এই টাইপের একটা মানে খরচ আনুমানিক মানে একটা কথা আলটিমেটলি বলছেন। লাগতে পারে। হ্যাঁ, এই যে এখন আপনাদের যে আপনি যে ডাক্তারদের সাথে নিয়মিত যোগাযোগ আছে, ডাক্তার আপনাদেরকে নিয়মিত জি, দেখেন, জি। পর্যবেক্ষণ রেখেছেন। তো ওই সময়টা কি আপনি ট্রিটমেন্টের যে পরবর্তী পর্যায়টা কখন শেষ হবে, এরকম কোনো বিষয় কোনো ধারণা পেয়েছেন কিনা? কত সময় লাগতে পারে? আচ্ছা, মানে এই জিনিসটা একটু বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে এইখানে ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্টটা অনেকটা কন্টিনিউয়াস একটা প্রসেস যেটা হুম, চলতে থাকে। এবং আপনি মানে এটা হয়তো আপনি অনেক শুনে থাকবেন যে ক্যান্সার প্রায় ক্ষেত্রেই ব্যাক করে, রিকারেন্স বলে যেটা। সো এইখানে প্রাইমারি বা প্রথমবারের মতো ডাক্তাররা বা ডাক্তারদের প্রথম টার্গেট থাকে হচ্ছে যে রোগীর শরীর থেকে সম্পূর্ণ ক্যান্সারটা রিমুভ করা যায় কিনা। হুম, এটার জন্য ওরা কেমোথেরাপি নেয়, কেমোথেরাপি হেল্প নেয়, সার্জারি এবং রেডিয়েশন যা যা লাগে। এটা হচ্ছে প্রাইমারি টার্গেট, যে একটা রোগীর শরীর থেকে সম্পূর্ণভাবে রিমুভ করা। এবং এদের একটা টার্ম আছে, এনইডি বা নো এভিডেন্স অফ ডিজিজ বলে প্রথম। হুম, সো আপাতত টার্গেট হিসাবে আসলে আমার শরীরের থেকে ওরা, আমার তো কেমোথেরাপি অনেকগুলো, প্রায় প্রথমবারে হচ্ছে 6টা, তারপরে হচ্ছে প্রায় 8টা। মানে কেমোথেরাপি মানে এত রাউন্ড পরে, এবং 3টা সার্জারি ছিল এর মাঝখানে। এখন মানে এইটা বেশ কন্ট্রোলে মানে আছে। নেক্সট স্টেপ আসলে আমার হচ্ছে রেডিয়েশন থেরাপিটা দেওয়া লাগবে হুম, হুম, রাইট নাও। মানে আজকে বলতে গেলে আমি জাস্ট এই মুহূর্তে 1 মাসের একটা অবজারভেশন পিরিয়ডে আছি। হুম, আহ, এই অবজারভেশন পিরিয়ডের শেষে আর কি ডিসিশন নেওয়া হবে যে মানে কবে থেকে এই রেডিয়েশন থেরাপিটা দেওয়া হবে। এবং রেডিয়েশনটা দেওয়ার পরে যদি মানে কোনো ক্যান্সার শরীরে অস্তিত্ব না খুঁজে পাওয়া যায়, তখন ওরা ওই নো এভিডেন্স অফ ডিজিজ বা এনইডি বলে। হুম, হুম, হুম। তারপরে হচ্ছে কন্টিনিউয়াস 3 মাস পর পর এসে চেক আপ করে যাওয়া লাগে যে এটা রিকারেন্স হয় কিনা। এবং যদি কখনো ব্যাক করে, মানে এটা প্রায় সময়ই ব্যাক করে, তারপরে হচ্ছে যে আবার সেই তখন মানে ব্যাক করলে সেই সিমটম বা কি হারে ব্যাক করলো সেই হিসাবে আবার ট্রিটমেন্ট দেওয়া হয়। সে বিষয়ে। তো বলছেন যে আপনি কি বিয়ে শাদী করেছেন? না আসলে মানে বিয়ে মানে আমি এখনো সিঙ্গেল। হুম, বিয়ে শাদী মানে এখনো করা হয় নাই। মানে এই টাইপের হয়তো একটা প্ল্যান ছিল, কিন্তু আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে এখন আসলে সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। তা আপনার কয় ভাই বোন? আপনার মা বাবা কোথায়? আহ, আমার এক ভাই, উনি বাংলাদেশে থাকে এখন। আর হচ্ছে আমার বাবা মা, আমি আমার বাবা মা বাংলাদেশে থাকতো সব সময়। আমি অসুস্থ হওয়ার পরে 2019-এর শুরুতে তারা হচ্ছে আমার টেক কেয়ার করার জন্য ইউএসএ তে আসেন। এবং তারপরে থেকে তারা হচ্ছে যে এখানে কিছু মানে কন্ডিশনাল পারমিশনের বেসিসে ওরা এখনো এখানেই আছে। এবং ওরা হচ্ছে যে আমাকে হেল্প করতেছে আর কি। তা আপনার আব্বা আম্মা কি করতেন দেশে? এবং এখানে আসার পরে তো নিশ্চয়ই এখন আপনাদের আলাদা বাসা নিতে হচ্ছে, সবাই একসাথে থাকা খাওয়ার বিরাট একটা খরচের অবশ্যই। ব্যাপার। না, না, এখন যে ব্যাপারটা হচ্ছে গিয়ে খরচের ব্যাপারটা তো অবশ্যই এখানে। আমার মা হাউস ওয়াইফ ছিলেন। আমার বাবা আহ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি যেটা আছে হুম, এটার ময়মনসিংহের ব্রাঞ্চের টেকনিক্যাল ইনস্ট্রাক্টর ছিলেন। এবং তারপর উনি 2016-তে রিটায়ার করছেন। হুম, হুম, তারপরে হচ্ছে যে মানে ওনারা তো চলে আসেন 2019-এর শুরুতে। এবং এখানে আসার পরে তো মানে আমি আগেও তো বলছি যে আমি যখন এখানে আমরা থাকতাম হচ্ছে একটা জাস্ট ভাড়া বাসায়। হুম, হুম। এবং ওনারা আসার পরে আমার অন্য একটা বাসা ভাড়া নিতে হয়েছে জাস্ট স্পেসের কারণে, এবং আমি অসুস্থ তাই। এবং এরপরে থেকে আর কি ওই খরচের ব্যাপারটাও তো এটার সাথেই এসে যায়।
থাকার খরচ, আনুষঙ্গিক যা খরচ আর কি। এখন ওটা তো মানে আমারই বের করে এখন লাগতেছে। তো তখন তো ছিলেন ফ্লোরিডায়, এখন নিউ ইয়র্কে। জি জি জি। তো নিউ ইয়র্কে আমি তারপরে তো থাকা খাওয়া বাসা ভাড়া মিলে একটা খরচের বিষয় আছে, সেটা কি আমাদেরকে বলবেন যে আসলে এই খরচটা সংকুলানটা আবার কত সময় এখানে থাকা লাগতে পারে, বা আপনার বাবা মা ছাড়া আপনি যেহেতু আর কেউ নেই, তাদেরও তো তাদের সান্নিধ্য আপনার দরকার আছে, সেই বিষয়ে যদি একটু বলেন। না, এখানে একটা বিষয় হচ্ছে যে আমি এই 2020-এর শুরুতে ফেব্রুয়ারি মাসে প্রথম মায়ামি থেকে এখানে আসি, এবং এখানে আসার পরে নিউ ইয়র্কে হুম, যে ট্রিটমেন্টের জন্য, এবং আহ, এখানে আসার পরে আমাকে একটা সম্পূর্ণ বাসা নিতে হয় থাকার জন্য, এবং জাস্ট আমাদের সবার থাকার জন্য, এবং এটার খরচটা জাস্ট অ্যাডিশনাল, মানে আমার হিসাবে আসলে অ্যাডিশনাল, কারণ আগের খরচ যা ছিল ওইটা তো চলতেই আছে, এবং সাথে হচ্ছে এখানকার হুম, হুম, কিছু অ্যাডিশনাল খরচ তো আছেই। এবং এখন প্রথম দিকের কিছু খরচ আসলে বেয়ার করা গেছে হচ্ছে প্রথম গোফান্ডমি যখন হুম, হুম। ছিল সেটার থেকে। এর পরের খরচগুলো আসলে আমার জন্য মানে বেয়ার করা একটু কষ্টই হয়ে যায়, বাট মানে এখন পর্যন্ত চলতেছে আর কি। এখন আর কয়দিন চলবে এটা আসলে বলতে পারতেছি না, মনে হয় খুব বেশি দিন না আর কি। এখন এই যে আমাদের দর্শকরা দেখছেন আমাদের এই আপনার কথাগুলো শুনছেন, এবং আহ, আহ, দেশে প্রবাসী সারা বিশ্বের মানুষরাই দেখছে, তো তাদের কাছে আপনি কি কোনো বলার কিছু আছে, তাদের কাছে কোনো জানাবেন, কোনো আবেদন রয়েছে, কোনো কিছু আবেদন আছে আপনার বলার? অবশ্যই। আমি প্রথমেই বলতে চাই, আপনারা যে যেখান থেকে আসলে আমাকে দেখছেন বা এই আমার কথাগুলো শুনছেন, তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আহ, যাতে আমার রিকভারিটা মানে শেষ পর্যন্ত মানে ঠিকঠাক মতো হয়। আর আপনারা কেউ যদি আমাকে সাহায্য করতে চান, তাহলে হচ্ছে আমার অ্যাড্রেস গুলো হচ্ছে আমি এখানে দিয়ে রাখতে পারি। জি। আহ, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে হচ্ছে, আহ, আচ্ছা, আপনারা যদি চান আমার প্রথম গোফান্ডমিতে যদি পাঠাতে চান, তাহলে আসলে জাস্ট হেল্প ফর জিহাদি নামে এটা হয়তো এখনো আছে। আর যদি আহ, এছাড়াও হয় তাহলে হচ্ছে আমার পেপাল বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, পেপালটা হচ্ছে জিহাদি মমতাজ, আচ্ছা আমি পুরোটা বলতেছি, ZEHADEE.MOMTAZ.FIU, মানে জিহাদি মমতাজ .FIU @gmail.com, এই অ্যাড্রেসে পেপাল আছে। আর অ্যাকাউন্ট ইনফরমেশনটা আচ্ছা আমি একটু দিয়ে দিচ্ছি। জি, দিয়ে দেন, এবং আপনার ফোন নাম্বারটাও যদি বলতে চান, কেউ যদি যোগাযোগ না করতে না, চান আমি বিষয়। অবশ্যই বলবো। জি। আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে হচ্ছে ওয়েলস ফার্গো ব্যাংকে। অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 8713 421 884। আচ্ছা আমি আবার বলছি, 8713 421 884। এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আর রাউটিং নাম্বার হচ্ছে 063107513। রাউটিং নাম্বারটা আপনারা অবশ্য মানে ভুলে গেলে গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। এটা একটা ফিক্সড নাম্বার সব ব্যাংকে, মানে আলাদা আলাদা ব্যাংকের জন্য। আর আমার ফোন নাম্বার, কেউ যদি কখনো আমার সাথে যোগাযোগ করতে চান বা এমনি খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দেন তাইলে হবে। এটা হচ্ছে 786-620-7267। আচ্ছা আমি আবার বলি, এটা হচ্ছে 786-620-7267, এই নম্বরে। মন্তব্য অনেক ধন্যবাদ। তো আমাদের আর কিছু আপনার বলার রয়েছে কিনা, যে কথাগুলা হয়তো আহ, বললে আপনার, যেমন এখানকার পড়াশোনা করতে আসার পর যে অভিজ্ঞতা, সেই বিষয়টা যদি একটা কোনো সুখ দুঃখের কোনো স্মৃতি যদি শেয়ার করতে চান আমাদের দর্শকদের সাথে। আচ্ছা আসলে আহ
এরকম তো আসলে অনেকই আছে, বাট তারপরে আমি আসলে মানুষদেরকে বলবো যে মানে যারা প্রথম হচ্ছে যারা ইউএসএ তে আসার বা বাইরে আসার ট্রাই করতেছেন আপনারা, তারা হচ্ছে যে এটা একটু তাদের জন্য বলার আছে হচ্ছে এটা একটু লেংদি প্রসেস এবং এটার জন্য একটু কষ্ট করতে হয় এবং এটার একটা স্টেপ হয়তো একটু ডিপ্রেসিংও যে আপনারা হয়তো সুযোগ পাচ্ছেন না, বাট আপনারা কন্টিনিউয়াস জিনিসটার সাথে লেগে থাকলে এটা হবেই। মানে আপনারা যদি চান যে বাইরে আসবেন পড়ালেখা করার জন্য, তাহলে আপনারা লেগে থাকেন একে মানে যেখানকার সিস্টেম অনুযায়ী আপনারা ট্রাই করতে থাকেন, হয়ে যাবে। এবং এখানকার বাংলাদেশের ভেতরে মানুষের মধ্যে যেই যেমনই থাকুক সম্পর্ক, এখানকার বাংলাদেশি কমিউনিটি বা দেশের বাইরের বাংলাদেশি কমিউনিটি আসলে ওভারঅল খুবই হেল্পফুল। এদের নিজেদের মধ্যে ছোটখাটো মানে কোনো ঝগড়া হয় না তা বলবো না, বাট ওভারঅল কোনো দরকারে এরা আপনাকে যে কোনো টাইপের সাহায্য সহযোগিতা করতে পারবে। মানে মানে এখানে বড় একটা সমস্যা যেটা আসলে আমার হয়েছিল হচ্ছে আমি প্রথম আসার পরে জাস্ট অ্যাডজাস্টমেন্টের জন্য, জাস্ট এই আমার ধারণা এটা প্রথম যারা আমেরিকায় আসে মানে এটা পড়তেই আসুক বা কাজেই আসুক, প্রথম অ্যাডজাস্টমেন্টের জন্য। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটি মোটামুটি সব জায়গায় এখন এই মুহূর্তে বাংলাদেশি কমিউনিটি আছে হুম, এবং বাংলাদেশি কমিউনিটি বেশ হেল্পফুল, আপনি একটু খোঁজ নিলেই পাবেন তাদেরকে এবং এরা খুবই হেল্পফুল, এরা আপনাকে প্রয়োজনে মানে বেশ অনেক সাহায্য করবে। সো আমি এদের প্রতি আসলে মানে খুবই গ্রেটফুল। এবং মায়ামির যে বাংলাদেশি কমিউনিটি আছে বা ফ্লোরিডার, এরা আসলে আমি অসুস্থ হওয়ার পর থেকে আমাকে যে পরিমাণ সাহায্য করছে এটা আসলে বলার মতো না, মানে আমি এতটুকু আশা করিনি ওদের কাছ থেকে, মানে এরা তার থেকে বেশি সাহায্য করছে আমাকে। সো আমি আসলে মানে এখন ওরা সাহায্য করছে এমন না যে ওরা সে মানে সাহায্য করে ফেলছে, বাট ওরা কন্টিনিউয়াস আমাকে এখনো সাহায্য করতেছে প্রয়োজনে, আমি আসলে ওদের কাছে খুব কৃতজ্ঞ। আর যারা মানে দেশবাসী বা যারা এই মানে নিউজটা দেখছেন তারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে হচ্ছে এই অসুখটা থেকে মানে মুক্তি পেতে পারি সহজে। এই তো। আর তোমার জি, আপনারা যারা সাহায্য যদি কেউ করতে চান তাহলে হচ্ছে যে এই ডিটেলটা হয়তো দেয়া আছে এখানে, বা আপনারা আমার ফোনে কন্টাক্ট করতে পারেন বা মানে ইমেল আইডি যেটা দেওয়া আছে ওটাতে ইমেল করতে পারেন, আমি রেসপন্স করবো। তো এই যে কঠিন রোগে আক্রান্ত হওয়ার পর আপনার এই যে পড়াশোনা ব্যাহত হলো অনেক সময়, ইতিমধ্যে আপনার এই কোর্সটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। জি জি। তো সেই বিষয়ে আসলে আহ, স্বাস্থ্য সচেতনতা বা পড়াশোনা করতে ও আসা। হ্যাঁ, অবশ্যই এই ব্যাপারে আসলে একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে গিয়ে যে উম, এই ব্যাপারটা আপনি প্রায়ই দেখবেন যে ক্যান্সার মানে ক্যান্সার রোগটা ধরা পড়ে হচ্ছে প্রায় সবাইকে আমি আগেও দেখছি, যদিও আমি জানতাম না তখন, বাট এদের আসলে শেষ মানে স্টেজ 3 স্টেজ 4 এসে ধরা পড়ে। আসলে যেটা হয়েছে যে মানে আমার আমাকে দেওয়ার পরে বা আমি অসুস্থ হওয়ার পরে দেখলাম যে এর আগে আসলে সিমটম গুলা এক্সপ্রেস করে না। এমন অনেক ক্ষেত্রে হয় যে মানুষ মানে আপনার ভেতরে ডিজিজটা আছে কিন্তু ডিজিজটা প্রাইমারি কন্ডিশনে আছে যে কারণে হচ্ছে এক্সপ্রেস করতেছে না। সেই ক্ষেত্রে এই মানে এখানেই ট্রেন্ডটা আছে, বাংলাদেশের মানুষ কি পরিমাণ পারবে আমি ঠিক জানি না, তবে ওই ইয়ারলি রেগুলার চেক আপ যেটা আমি মনে করি সেটা আসলে অনেক জরুরি। এবং ক্যান্সারের মতো একটা অসুখ যেটাতে আসলে মানে ট্রিটমেন্ট হচ্ছে এরকম এক্সপেন্সিভ এবং মানে এটা লেংদি একটা অসুখ এবং ডেফিনেটলি এটা ডেভাস্টেটিং। সো এখানে আর্লি ডিটেকশন করতে পারলে আসলে খুবই সুবিধা। অন্তত ডাক্তার কি এমন কিছু বলেছেন আপনার যে আসলে এটা কিভাবে এলো এই রোগটা, কোত্থেকে আসলো, এমন কোনো বিষয় কিছু জেনেছেন? আসলে মানে এই ডিজিজটা পার্টিকুলারলি আমার যে টাইপটা এটা হচ্ছে মানে
নর্মালি জেনেটিক কারণে হয়ে থাকে, কিন্তু যেটা হচ্ছে যে পার্টিকুলারলি আমার কেস যদি বলবো হচ্ছে আমার ফ্যামিলিতে ক্যান্সারের কোনো হিস্ট্রি নাই। সো মানে আমার জন্য আসলে ওই জেনেটিক রিজনটা এক্স্যাক্টলি মানে রিফ্লেক্ট হয় না, বা আমি এর মধ্যে পড়ি না, কিন্তু মানে এটা জাস্ট মানে 100% জেনেটিক্স ছাড়াও আরো হয়তো কিছু কারণ আছে যেগুলো আসলে এখনো মানে এত ক্লিয়ারলি আবিষ্কৃত হয় নাই। তো সেই ক্ষেত্রে মানে আমার হয়তো ওই টাইপের কোনো একটা কারণে মানে জাস্ট মানে এখন আসলে হওয়ার পরে তো ধরতে মানে বা ধরা পড়ার পরে তো আসলে কিছু করার থাকে না, কিন্তু আর্লি ডিটেকশন করা গেলে হয়তো মানে ট্রিটমেন্ট অনেক সহজ হয়ে যাইতো, এবং মানে অনেক কম সময় লাগতো। সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনাদের পক্ষে পসিবল হয় আপনারা ইয়ারলি যে থরো চেক আপটা আছে এটা একটু মানে ভালোভাবে করবেন, যাতে হচ্ছে যে মেজর কোনো যে যদি কোনো ডিজিজ থাকে তাহলে যাতে হচ্ছে যে আর্লি স্টেজে ধরা পড়ে। অবশ্যই অনেক সুন্দর পরামর্শ। মুমতাজ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা আপনাকে করব আপনার অতি শিগগির আরোগ্য লাভ করুন এবং আপনার পড়াশোনা শেষ করে কর্মজীবনে ফিরে যাবেন এই প্রত্যাশা করি। এবং আমাদের দর্শকরা যারা এই অনুষ্ঠানটি দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি যে আপনারা যার যার অবস্থান থেকে আমাদের এই মেধাবী যে ছাত্র, যিনি উচ্চশিক্ষার জন্য এখানে এসেছেন, উচ্চশিক্ষাটি শেষ করার পর আপনি নিজেই সাহিত্যের কথা উনি আজ বলেছেন যে প্রত্যাশা করছেন আসলে ওইটা হয়তো তার স্যালারি এর চেয়ে বেশি হতে পারে যদি উনি পড়াশোনা শেষ করে কর্মজীবন ফিরে যান। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালাম।